অ্যান্ড ওয়েলকাম। আমি অমরেন্দ্র ঘোষ, তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। তো আমরা পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম চ্যাপ্টারটা পড়ছিলাম এবং এর আগে আমরা 3টি সাব ইউনিট কমপ্লিট করে ফেলেছি। কী কী? পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং তড়িৎপ্রবাহ রাসায়নিক বিক্রিয়া। এবং আরও একটা ইম্পর্টেন্ট অংশ আমরা শুরু করতে চলেছি, সেটা হলো পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। তো এই চ্যাপ্টারে ফার্দার ডিসকাস করার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে, সেটা হলো জৈব যৌগ এবং অজৈব যৌগ। এই চ্যাপ্টারটা পড়ার সময় প্রায় এই দুটি টার্মের সঙ্গে আমরা সম্মুখীন হব। তো আগে এটা ক্লিয়ার করে নেওয়া দরকার আছে, জৈব যৌগ আর অজৈব যৌগ। জৈব যৌগ হলো সেই যৌগ যার মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকবে, বা এরকম বলতে পারি যে কার্বন হাইড্রোজেন বন্ধন থাকবে। ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেন থাকতে হবে, তাহলে তাদেরকে বলবো আমি জৈব যৌগ। আর যদি কার্বন হাইড্রোজেন কোনো একটা যৌগ না থাকে, কার্বন হাইড্রোজেন যদি কোনো যৌগে না থাকে, তাহলে বুঝতে হবে সেটা অজৈব যৌগ। জৈব যৌগ, জৈব যৌগ আমাদের জীবদেহের গঠনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীরকম? আমাদের দেহ যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, তারপরে নিউক্লিওটাইড, এই সমস্ত জিনিসগুলো আছে, এই সমস্ত কিছু কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ধন দিয়ে তৈরি আছে। অন্য কিছু থাকতেও পারে, কিন্তু কার্বন হাইড্রোজেনটা কিন্তু হচ্ছে মেন এলিমেন্ট। এইবার যদি কার্বন হাইড্রোজেন যদি না থাকতো ফর এক্সাম্পল, তাহলে আমাদের কি জীবদেহ কথা ভাবতে পারতাম? কোনো মতেই পারতাম না। তাহলে আমাদের জীবদেহের গঠনে একটা অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যৌগগুলো। কিন্তু আমরা এই চ্যাপ্টারে বা এই পার্টিকুলার পোর্শনটায় যৌগ নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড নই। তাহলে এখানে আমরা আলোচনা করবো না যৌগ সম্পর্কে। যখন জৈব রসায়ন পড়বো একদম শেষ চ্যাপ্টারটা, তখন এখানে আলোচনা করব। কিন্তু এই যে অংশটায় আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করব, অজৈব যৌগ, অর্থাৎ কার্বন হাইড্রোজেন থাকা হবে না। তাহলে অজৈব যৌগ কি আমাদের কোনো রকমভাবে সাহায্য করছে? এটা কি হেল্পফুল আমাদের জন্য? অবশ্যই। কীরকম হেল্পফুল? যে আমরা জীবদেহ ধারণ করছি বা বেঁচে রয়েছি, তার জন্য আমাদের খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করি, তার সিংহভাগটাই আসে কিন্তু ফসল থেকে। ঠিক, আর ফসলের চাষ করার জন্য জমিটাকে উর্বর হতে হবে। জমি উর্বরের জন্য যে প্রধান উপাদানটা থাকা দরকার, সেটা হচ্ছে নাইট্রোজেন। কোনো একটা জমি কতটা উর্বর সেটা বোঝা যায় তার মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কত। তো যদি কোনো একটা মাটি যদি নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, তাহলে বুঝতে হবে যে সেই জমিটা অনুর্বর, অর্থাৎ সেটাতে চাষ ভালো করা হবে না। তো সেক্ষেত্রে আমাকে সার প্রয়োগ করতে হবে, নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করতে হবে। এবার যে নাইট্রোজেন ঘটিত কথা বলছি, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে আমাকে নাইট্রোজেন ঘটিত সার বানাতে হবে বা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমার নাইট্রোজেন ঘটিত যৌগ কী কী হতে পারে? সেটা অ্যামোনিয়া হতে পারে, HNO3 হতে পারে, অথবা নাইট্রোজেন গ্যাস হতে পারে, এই সমস্ত কিছু। আচ্ছা, এটা এদিকে লিখছি। কী বললাম? অ্যামোনিয়া, HNO3, এটা নাইট্রিক অ্যাসিড বলা হয়, আর নাইট্রোজেন গ্যাস N2। আবার আমাদের জীব দেহের ভিতরে কোনো রকম অজৈব যৌগের ভূমিকা রয়েছে? হ্যাঁ, আছে। কীরকম? আমরা যখন কোনো একটা খাদ্য খাচ্ছি, সেটাতে পচতে হবে ভিতরে গিয়ে, অর্থাৎ পাচন ঘটতে হবে। তখন আমাদের স্টমাক থেকে, অর্থাৎ পাকস্থলী থেকে এক প্রকার অ্যাসিড গঠিত হয়, সেটা হলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। সেই HClটা গঠিত হয় এবং আমাদের হজমে সাহায্য করে। কোনো একটা খাবার খেলাম, সেটা হজমে সাহায্য করে। আর এছাড়াও এই সমস্ত অজৈব যৌগ ছাড়াও আরও অনেক রকম অজৈব যৌগ আছে, যেমন H2S, তারপরে আছে H2SO4। এই সমস্ত কিছু কোনো না কোনোভাবে আমাদের কিন্তু সাহায্য করছে। সে জীবদেহ হোক বা যাই হোক, খাওয়ার হোক, যাই হোক, কোনো না কোনোভাবে কিন্তু সেটা সাহায্য করবে। যেমন ফর এক্সাম্পল H2S আর H2SO4, এটা আমরা ল্যাবরেটরিতে অন্য কোনো একটা যৌগ তৈরি করতে সাহায্য করে, অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ যৌগ তৈরি করতে সাহায্য করে। তো এই সমস্ত যৌগ তোমরা বুঝতে পারবে, কিন্তু দেখেই বুঝতে পারবে যেখানে কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন নেই, অর্থাৎ এগুলো সবই হচ্ছে অজৈব যৌগ। আমরা কীভাবে এদেরকে ল্যাবরেটরিতে তাহলে তৈরি করব, বা শিল্প কলকারখানায় কীভাবে এগুলোকে তৈরি করব, সেগুলো সবই আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। তো আমরা সিকোয়েন্সটা বলে দিচ্ছি কীভাবে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করব, NH3, তারপর আলোচনা করব H2S নিয়ে, তারপর আলোচনা করব নাইট্রোজেন
N2 নিয়ে, নাইট্রোজেন গ্যাস নিয়ে। তারপর আলোচনা করব HCl, HNO3 আর H2SO। তো আজকের ভিডিওতে আমরা অ্যামোনিয়া প্রস্তুতি, ধর্ম, এই সমস্ত কিছু জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের হেডিং হবে অ্যামোনিয়া প্রস্তুতি। অ্যামোনিয়াকে NH3 দিয়ে প্রকাশ করা হয়, অ্যামোনিয়া প্রস্তুতি। এর কীরকম গঠন আকৃতি হয় বা এর লুইস ডট গঠন, ড্যাশ গঠন, এই সমস্ত কিছু আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়ে নিয়েছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো, খুবই ভালোভাবে বুঝবে আশা করছি। তাহলে অ্যামোনিয়া প্রস্তুতি। অ্যামোনিয়া নামটা শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মাথায় চলে আসা কথা বা চলে আসা দরকার যে অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হয়। একটা খুবই অপ্রীতিকর গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ, ঠিক আছে? যেগুলো তোমরা কোনো শহর এলাকায় পাবলিক টয়লেটে ঢুকলে এই গন্ধটা পেয়ে যাবে, একটা ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া প্রস্তুতি করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি আছে, অনেক পদ্ধতি আছে। কিন্তু ল্যাবরেটরিতে আমরা যদি তৈরি করতে চাই অ্যামোনিয়াটাকে, তার একটা আমরা পদ্ধতি আজকে আলোচনা করবো, যারা আমি এক্সপেরিমেন্টাল সেটআপটা এখানে তৈরি করে নিয়েছি। তো কি এখানে কি কি জিনিসগুলো ঘটছে, কোনটা কি, সেটা আমি এখন এক্সপ্লেন করব। এখানে একটা ফ্লাক্স নেওয়া হয়েছে, যাকে একটা স্ট্যান্ডের উপর রেখে এই স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। নিচে বুনসেন বার্নার দেওয়া হয়েছে, বুনসেন বার্নার সাহায্যে এটাকে গরম করব। এখানে আমি নিয়েছি, এখানে এই পাত্রের মধ্যে, ফ্লাক্সের মধ্যে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছি এবং ওর সাথে নিয়েছি কলিঝুন, CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কলিঝুন বলা হয়, কলিঝুন। এটাকে আমি মিক্সচার করেছি, এদের মিক্সচার করেছি অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিঝুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিক্সচার করে এই ফ্লাক্সের মধ্যে ভরে দিয়েছি। নিচে আমি বুনসেন বার্নারটা যখন স্টার্ট করবো তখন এটি হবে, মিক্সচারটা গরম হবে, ঠিক, এটা গরম হবে এবং একটা সময় পরে গরম যখন হচ্ছে তখন বিক্রিয়াজাত পথ উৎপন্ন হবে, অর্থাৎ এরা দুজন একে অপরের সাথে বিক্রিয়া করবে, নিয়ে বিক্রিয়াজাত পথ উৎপন্ন করবে। সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড কী করছে, কলিঝুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, নিয়ে উৎপন্ন করবে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে? ওর সাথে উৎপন্ন হবে জলীয় বাষ্প, এটা গ্যাসের চিহ্ন, ঠিক আছে? জলীয় বাষ্প কী হয়, গ্যাসীয় হয়, ওপরে ওঠার টেন্ডেন্সি থাকে। আর এর সাথে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। তাহলে এই তিনটে জিনিস তৈরি হচ্ছে আমার দুটো বিক্রিয়ক পথ। তো আমার এই যে লবণটা উৎপন্ন হলো, ক্যালসিয়াম ক্লোরাইড লবণটা উৎপন্ন হলো, সেটা এই বিক্রিয়ার মিশ্রণেই থাকবে, কারণ যেহেতু লবণ। কিন্তু আমার এখানে দুটো গ্যাসীয় পদার্থ পাচ্ছি, একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং জলীয় বাষ্প অর্থাৎ H2O। এই দুটোর মিক্সচার এখানে বাষ্পীভূত হবে। নিয়ে এই যে এখানে একটা কর্ক লাগানো হয়েছে, কর্কটার মধ্যে ফুটো করা হয়েছে, নিয়ে পাইপ লাইনটা সেট করা হয়েছে। তো এর মধ্যে দিয়ে যাবে যে গ্যাসটা, সেই গ্যাসটার মধ্যে থাকবে অ্যামোনিয়া, আর কি থাকবে জলীয় বাষ্প H2O, ঠিক। নিয়ে এখানে যখন এলো নিয়ে এখানে পাত্রে এখানে স্টোর হতে থাকলো। এইবার আমরা চাই কি, অ্যামোনিয়া গ্যাস চাই, জলটা কি আমরা চাই না, জলটা আমরা চাই না। তো এখানে আমরা এই জলটাকে বা অ্যামোনিয়াকে আমরা শুকানোর চেষ্টা করব, জলটা সরানোর চেষ্টা করব। সেই কারণে আমাদেরকে নিরোধক নিতে হয়, নিরোধক যেটা জল শোষক করে বা জল শোষণ করে, ঠিক আছে? এখানে আমরা যে নিরোধকটা নিয়েছি, এখানে ভালো করে প্যাকিং করে ভরে দিয়েছি, সেই নিরোধকটা হলো ক্যালসিয়াম
অক্সাইড, CaO, CaO, ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে বলা হয় পোড়াচুন, যেটাকে পোড়াচুনও বলা হয়। একে বলা হয় পোড়াচুন। তাহলে এবারে কি হবে, এই গ্যাসটা যেখানে এসে সঞ্চিত হলো সেটা এবার এখানে দিয়ে যাবে, নিয়ে এই দিকে যখন বেরোবে তখন আর জল থাকবে না, শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাস আসবে। আর অ্যামোনিয়া গ্যাস এখানে এসে এবার এখানে যখন উঠবে, এখানে যখন উঠবে তখন এখানে যে বায়ুগুলো আগে ছিল সেগুলো ঠেলে বার করে দেবে, কারণ অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বায়ুর চেয়ে হালকা। ঠিক আছে, এটা লিখে রেখো যে অ্যামোনিয়া হলো বায়ুর চেয়ে হালকা, বায়ুর চেয়ে হালকা, এই হালকা টার্মটা মনে রাখতে হবে। এইবার মনে প্রশ্ন রাখতেই পারে যে এই ক্যালসিয়াম অক্সাইডটা বা পোড়াচুনটাই কেন ইউজ করলাম, অন্য কেন কিছু ইউজ করলাম না কেন? আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি যে আমি শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডটা ইউজ করেছি, আর তো অনেক রকম নিরোধক আছে, অনেক নিরোধক আছে, মানে যেমন ফর এক্সাম্পল H2SO4, H2SO4 এটাও জল শোষণ করে, এই জল পিপাসী একটা, যেখানে জল পাবে সেখানে জল টেনে নেবে। তারপর P2O5 এটা জল শোষক। তারপরে যে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এটা জল শোষক। তাহলে এদেরকে আমরা ইউজ করতে পারবো কি এখানে, না পারবো না? উত্তর হবে না, কারণ এরা এই সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড এরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যায়, নিয়ে লবণ উৎপন্ন করে। H2SO4 আর P2O5 হলো আম্লিক নির্দক। ঠিক আছে, এরা অ্যাসিডিক নেচার হয়। তাহলে অ্যাসিড কি করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, আর অ্যামোনিয়া জলীয় দ্রবণটা হয় ক্ষারীয়। ঠিক আছে, তো অ্যামোনিয়া জলীয় দ্রবণটা ক্ষারীয় হয়। তাহলে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যদি লিখি সেটা হচ্ছে NH4OH। আসলে অ্যামোনিয়া আর জল এরা মিশে গিয়ে উৎপন্ন করে NH4OH, অ্যামোনিয়া জলীয় দ্রবণ বলা হয়, অ্যাকোয়াস অ্যামোনিয়া বলা হয়। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও বলতে পারো, কিন্তু পরে গিয়ে তোমরা জানতে পারবে যে আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড টার্মটা ভুল, ওটাকে বলতে হয় অ্যাকোয়াস অ্যামোনিয়া। কিন্তু তোমাদের মাধ্যমিক স্তরে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড টার্মটা ইউজ করতেই পারো। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেটা যদি H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে NH4 2SO4, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, আগের এই ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স করা হয়নি, হ্যাঁ, ব্যালেন্স করে নিতে হবে। কীরকম হবে, যেমন এখানে নাইট্রোজেন একটা আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে, ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম একটা আছে, ঠিক আছে, কিন্তু ভালোভাবে দেখো এখানে ক্লোরিন একটা আছে, ক্লোরিন দুটো আছে, তাহলে এখানে দুটো ক্লোরিন করে নিলাম, দুটো ক্লোরিন করতে গিয়ে দেখলাম দুটো নাইট্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে দুটো নাইট্রোজেন করে নিলাম। ঠিক, এবার 4 দুগুণে 8টা হাইড্রোজেন, আর এখানে দুটো 10টা হাইড্রোজেন, বাঁ দিকে 10টা হাইড্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন আর দুটো, তাহলে কটা হলো 8টা হাইড্রোজেন। তাহলে আমার কটা চাই, 10টা হাইড্রোজেন চাই, তাহলে এটাকে 2 দুগুণে 4 করে নেব, অর্থাৎ 2 দুগুণে 4 আর 2 দুগুণে 6, তাহলে হলো 10টা হাইড্রোজেন। আমার এটা ব্যালেন্স হয়ে যাবে, ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে যাবে। ঠিক এখানেও কিন্তু ব্যালেন্স করতে হবে, এখানে দুটো নাইট্রোজেন আছে আর এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে 2 সামনে যোগ করলাম। তাহলে আমাদের যে মেন ফোকাস রয়েছে অ্যামোনিয়াম সালফেটের লবণ উৎপন্ন হবে। আর আমরা চাই কি, শুষ্ক অ্যামোনিয়া চাই, অ্যামোনিয়া গ্যাস চাই, অ্যামোনিয়াম সালফেট চাই কি না। এবার P2O5 এর সঙ্গে বিক্রিয়া করে, P2O5 এর সঙ্গে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে NH4 তার হোল 3 PO4, অর্থাৎ অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। বিক্রিয়াটা তোমাদের বইয়ে থাকবে নিশ্চয়ই, সেই বিক্রিয়াটা দেখো ব্যালেন্স করা আছে অলরেডি। আর ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে আসলে 8 মোল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে একটা যুত যৌগ তৈরি করে। যুত যৌগটা কি, যুত যৌগ হচ্ছে অ্যাডিশনাল প্রোডাক্ট, যেটা ইংলিশে বলা হয়, অর্থাৎ দুটো যৌগ যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই যে যৌগটা উৎপন্ন করে তাকে বলছি যুত যৌগ। ঠিক আছে, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এইটা ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যাজ ইট ইজ থাকলো, এই ডট মানে হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে 8 অণু বা 8 মোল অ্যামোনিয়া, সরি এখানে 2 আছে CaCl2। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই অ্যামোনিয়া গ্যাস।
ঠিক, তাহলে আমরা H2SO4, পটাশিয়াম পেন্টঅক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডের সাহায্যে অ্যামোনিয়াকে শুষ্ক করতে পারবো না। তো আমরা এখানে এই বিক্রিয়া করার পরে যেটা আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা অবজার্ভ করলাম, যে সমস্ত ধর্মগুলো আমরা পরিচিত হলাম, সেবারে একটু আমরা লেখার চেষ্টা করব। তো এটা মুছে দিচ্ছি। তো আমরা অ্যামোনিয়ার রাসায়নিক বিক্রিয়া থেকে যে সমস্ত ধর্মগুলো পাবো তার মধ্যে ভৌত ধর্ম থাকবে কিছু, আর কিছু থাকবে রাসায়নিক ধর্ম। ঠিক, রাসায়নিক ধর্ম। এবার বেশিরভাগ স্টুডেন্টদেরই এটা বুঝতে খুবই অসুবিধা হয় যে ভৌত ধর্মটা কী আর রাসায়নিক ধর্মটা কী। কোনো একটা পদার্থের যদি আমরা যে সমস্ত বাহ্যিক বৈশিষ্ট্য পাই, মানে বাইরে থেকে দেখে আমরা বলে দিতে পারবো, সেই সমস্ত ধর্মগুলো হচ্ছে তার ভৌত ধর্ম। ফর এক্সাম্পল, একটা লোক আছে যেটা তোমরা বাইরে থেকে দেখে কী বুঝতে পারবে, তার গায়ের রঙটা কীরকম। যদি সে ফর্সা হয় তাহলে বলবো হ্যাঁ ফর্সা, সাদা রঙের রঙ। তার কাছে গিয়ে তার গন্ধটা নিতে পারবো, বাইরে থেকে অবজার্ভ করতে পারছি গন্ধটা কীরকম। তারপরে কতটা হাইট সেটা আমরা অ্যাকুরেটলি হতে পারবো না, কিন্তু বলে দিতে পারবো যে হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি এটা 6 ফুট বা 6.5 ফুট এরকম। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বাইরে থেকে অবজার্ভ করতে পারছি, তাই এগুলো হচ্ছে সেই লোকটার ভৌত ধর্ম। একই রকমভাবে পদার্থের ক্ষেত্রে যেগুলো আমরা বাইরে থেকে অবজার্ভ করতে পারি, অর্থাৎ তার বর্ণ, গন্ধ, জলে কীরকমভাবে দ্রাব্যতা, মানে জলে গুলছে কি গুলছে না, এই ধরনের সমস্ত কিছু আমরা তার ভৌত ধর্ম হিসেবে জানি। আর রাসায়নিক ধর্ম কোনটা? রাসায়নিক ধর্ম হচ্ছে কোনো একটা পদার্থের বা যৌগের তার ভিতরকার ব্যাপার, আভ্যন্তরীণ গঠন সম্পর্কিত। মানে একটা লোককে লোক দেখে তুমি বলতে পারবে না যে ভিতরে কীরকমভাবে রক্তগুলো ফ্লো করছে, ব্লাডগুলো ফ্লো করছে, ব্লাড সেলসগুলো ফ্লো করছে। আবার খাবারটা কীরকমভাবে গিয়ে পাচানো হচ্ছে সেটা তোমরা বাইরে থেকে দেখে অবজার্ভ করতে পারবে না। তো এই সমস্ত কিন্তু তার ভিতরকার ব্যাপার, অর্থাৎ রাসায়নিক ধর্ম। তো ভৌত ধর্ম কী কী পেলাম আমরা, আমি এখানে লিখবো না, জাস্ট একটু ছোটো করে লিখবো। প্রথম হচ্ছে বায়ু হচ্ছে হালকা। ঠিক, বায়ু হচ্ছে হালকা বলি এই অ্যামোনিয়া গ্যাসটা উপরে উঠছিল, আগে যে বায়ুগুলো এখানে জমা হয়েছিল সেগুলো বেরিয়ে যাচ্ছিল, এরকম ঠেলে বার করে দিচ্ছিল। তাহলে প্রথম পয়েন্ট হলো বায়ু হচ্ছে হালকা। এই পেনে লিখি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ু হচ্ছে হালকা। বায়ু হচ্ছে হালকা। প্রথমে একদম পেয়েছিলাম যে অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হয়, তীব্র ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো, তীব্র ঝাঁঝালো গন্ধ। আর তারপরে কি পেলাম যে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য হয়, অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য হয়। এই কারণেই তো আমরা অ্যামোনিয়াটাকে শুকানোর চেষ্টা করছিলাম। একটা ডাটা আমি বলছি, তাহলে জিনিসটা বুঝতে পারো ভালো করে, যে আমি যদি একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিই, ঠিক আছে, 1 লিটার জল নিয়েছি H2O, এই 1 লিটার জলের মধ্যে আমি 1300 লিটার অ্যামোনিয়া, 1300, ঠিক আছে, 1300 লিটার, 1300 ml নয়, 1300 লিটার অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত করা যায়। 1 লিটার জলের মধ্যে 1300 লিটার অ্যামোনিয়া দ্রবীভূত করা যায়। তাহলে ভাবো একবার, তাহলে 1 ml জলের মধ্যে 1.3 লিটার, মানে 1 লিটারেরও বেশি অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যাবে। এই কারণে আমরা কি করি, এটা শুকানোর চেষ্টা করি, যতটা পারি শুকানোর ব্যবস্থা করি। তো এই সমস্ত কিছু আমরা দেখলাম ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম কি? রাসায়নিক ধর্ম এবার বুঝে চেষ্টা করি। রাসায়নিক ধর্ম, তাহলে রাসায়নিক ধর্ম বলছি। রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিস, এর ইংলিশে বলা হয় কেমিক্যাল প্রপার্টিস। যে যে বিষয়গুলো আমরা এখানে দেখবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্ষারীয় ধর্ম বা ক্ষারকীয়তা বা ক্ষারীয় ধর্ম লিখছি, ক্ষারীয় ধর্ম। তারপরে দেখব এর বিজারণ ধর্ম,
বিজারণ ধর্ম। তারপরে দেখবো অনুঘটকের উপস্থিতিতে জারণ। আরেকটা হলো ধাতব হাইড্রোক্সাইডের অধঃক্ষেপণ বিক্রিয়া। তো এই মেনলি আমরা 4টি পয়েন্ট আপাতত আলোচনা করব। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে নেসলার বিকারক সঙ্গে বিক্রিয়া। এই নেসলার বিকারক কি সেটা তোমরা আপাতত জানো না, যেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো এই 4টি পয়েন্ট আপাতত ভালোভাবে শেখা যাক। প্রথমে যেটা হচ্ছে যে ক্ষারীয় ধর্ম। কোন একটা অ্যাসিড, আচ্ছা বাংলা লিখছি সুবিধা হবে। কোন একটা অ্যাসিড আর একটা ক্ষারের বিক্রিয়ার সাথে লবণ উৎপন্ন হয়, এটা মাথায় রাখতে হবে। লবণ কি, এটা আমাদের জন্য একটা মিসকনসেপশন আছে যে লবণ মানে আমরা যে খাবার লবণটা ইউজ করি সেই লবণটাই, এমনটা নয়। সেটা লবণ ঠিকই, কিন্তু কোনো একটা সালফেট যৌগ হোক, নাইট্রেট যৌগ হোক, ক্লোরাইড যৌগ, অক্সাইড যৌগ, এগুলো সমস্ত কিছু কিন্তু লবণ। আমরা ভৌত বিজ্ঞান এগুলোকে লবণ বলি, ঠিক আছে। এই জিনিসটা একটু মেনে নেওয়া একটু কঠিন, তবুও এর সাথে যত পরিচিত হবে, যত দিন যাবে, তখন এটাকে সিম্পল মনে হবে, তখন বেশি সাধারণ মনে হবে জিনিসটা। তারপর সেভাবে মনে রাখতে হবে। তো আমি যদি অ্যামোনিয়ার সঙ্গে HCl, আচ্ছা এটা আমি এরকমভাবে লিখি, HCl প্লাস অ্যামোনিয়া। HCl হচ্ছে অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, বিক্রিয়া করার উৎপন্ন হবে NH4Cl, এটা হচ্ছে লবণ। আবার প্রথমে একটু আগে দেখেছিলাম যে যদি আমি H2SO4 সঙ্গে বিক্রিয়া করাই অ্যামোনিয়া, তার উৎপন্ন হবে আমার NH4 তার হোল টু SO4, অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট, এটা লবণ। তাহলে ক্লোরাইড যৌগ, সালফেট যৌগ, এই সমস্ত কিছু কিন্তু হয় লবণ। আরও অনেক আছে এক্সাম্পল, যেমন P2O5 দিয়ে রেখেছিলাম। তো এইগুলো আমি আর ফার্দার আর যাচ্ছি না, একটু আগে ডিসকাশন করে দিয়েছি। এবার আছে নেক্সট বিজারণ ধর্ম। জারণ বিজারণ সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়ে রেখেছি, যেটা দেখলে তোমাদের এই জেনারেল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে জারণ বিজারণ বিক্রিয়ার সম্পর্কে। খুব একটা ডিটেলস আমি আলোচনা করিনি সেখানে, তবে যতটা তোমাদের দরকার ততটাই ওখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। সেটা গিয়ে এখনই দেখো, তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না আফটার ওয়াচিং দ্যাট ভিডিও। এবার বিজারণ ধর্ম। আমি যদি একটা কালো রঙের কিউপ্রিক অক্সাইড এর মধ্যে দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাসকে পাস করাই, তাহলে কিউপ্রিক অক্সাইডটা কপার ধাতুতে পরিণত হয়। সেই বিক্রিয়া যদি আমি লিখি এরকম হবে একটা, অ্যামোনিয়া প্লাস CO, এটা বিক্রিয়া করবে, উৎপন্ন করবে কপার ধাতু। এটা কি বললাম যে অ্যামোনিয়া যদি গ্যাসকে এর মধ্যে চালনা করা হয়, তাহলে কপার ধাতু উৎপন্ন হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর একটু জল উৎপন্ন হয়, H2। ইকুয়েশনটা ব্যালেন্সড নয়, তাই ব্যালেন্স করে নিই। দুটো নাইট্রোজেন আছে, তো এইদিকে আমি দুটো নাইট্রোজেন করবো। দুটো নাইট্রোজেন করতে গিয়ে দেখলাম 6টা হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে এদিকে আমাকে 6টা হাইড্রোজেন করতে হবে। তো এই জন্য আমি এখানে 3 গুণ করলাম, তাহলে 3 গুণে 6, 6টা হাইড্রোজেন হয়ে গেল। ঠিক আছে, হাইড্রোজেন আমার ক্লিয়ার। তো অক্সিজেন, এখানে 3টে অক্সিজেন রয়েছে, আর এখানে আমার রয়েছে একটা অক্সিজেন। তাহলে এখানে 3টে অক্সিজেন করতে গিয়ে দেখলাম 3টে কপার হয়ে গেছে। ঠিক, 3টে অক্সিজেন আর 3টে কপার হয়ে গেছে। 3টে কপার, তাহলে এদিকে 3টে কপার করতে হবে, 3টে কপার করে নিলাম, বাস হয়ে গেল, ইকুয়েশন ব্যালেন্সড। এইবার এখানে আমাকে দেখতে হবে যে জারণ কোথায় হচ্ছে আর কোথায় বিজারণ হচ্ছে। আগে আমি যদি এটা দেখি, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন গ্যাস, এটা যদি দেখি, আগে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন ছিল,
হাইড্রোজেনগুলো ত্যাগ করে দিয়েছে না নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। আর হাইড্রোজেন ত্যাগ করলে আমরা সেটা বলছি জারণ। হাইড্রোজেন ত্যাগ করলে সেটা আমরা জারণ বলি। হাইড্রোজেন ত্যাগ করলে সেটা হলো জারণ, তাহলে এটা হলো জারণ বিক্রিয়া। আর এটা যদি দেখি, এখানে কপার রয়েছে, আসলে কিউপ্রিক অক্সাইড রয়েছে, আর এখানে কপার রয়েছে। এর সঙ্গে আগে অক্সিজেন যুক্ত ছিল, অক্সিজেন ত্যাগ করে দিয়েছে, নিয়ে শুধুমাত্র কপার হয়ে গেছে। আগে অক্সিজেন ছিল, অক্সিজেনটা ত্যাগ করে দিয়েছে, শুধু কপার হয়ে গেছে। তাহলে এই কী হয়েছে, এর বিজারণ হয়েছে। তাহলে আমি এরকম বলতে পারি যে অ্যামোনিয়াটা কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটিয়েছে, ঠিক, অ্যামোনিয়াটা কিউপ্রিক অক্সাইডের বিজারণ ঘটিয়েছে। অথবা এরকমও বলতে পারি যে অ্যামোনিয়াটা কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করেছে কপারে বা ধাতব কপারে, ঠিক, এবং নিজে জারিত হয়ে, জারণ ঘটছে। তাহলে আমি এরকমভাবে বলবো জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেকে বলবে না আমি এরকমভাবে বলবো না, আমি বলবো যে কিউপ্রিক অক্সাইডটা অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করেছে এবং নিজে বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করেছে। কোনো তফাৎ নেই, একই জিনিস, শুধু বলার ভঙ্গিমাটা একটু আলাদা। আমি এটা নাইট্রোজেন অ্যামোনিয়া টার্মসে বলছিলাম যে অ্যামোনিয়াটা একে বিজারিত করে ধাতব কপার পরিণত করেছে, নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। কিন্তু কিউপ্রিক অক্সাইড টার্মসে তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো পার্থক্য নেই। তাহলে এখানে বিজারণ ধর্ম দেখতে পাচ্ছি, এখানে একে বিজারিত করছে, অন্য একটা যৌগে বিজারিত করছে, তো এটা গেল বিজারণ ধর্ম। তাহলে যে ক্ষারীয় ধর্ম গেল, বিজারণ ধর্ম গেল। এবার অনুঘটকের উপস্থিতিতে জারণ খুব ইম্পর্টেন্ট। কীরকম অনুঘটক? অনুঘটক হচ্ছে কোনো একটা বিক্রিয়া অংশগ্রহণ করবে, বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকবে এবং বিক্রিয়ার বেগটা বাড়িয়ে দেবে। যেটা 10 মিনিটে ঘটতো যে বিক্রিয়াটা, সেটা হয় 1 মিনিটে করে দেবে, ঠিক। আর আগে যে পরিমাণ নিয়েছিলাম সেই পরিমাণই শেষে থাকবে। কী করা হয়, ধরে নিচ্ছি এটা প্ল্যাটিনাম তারজালি, প্ল্যাটিনাম তারজালি, এর মধ্যে দিয়ে যদি আমি অ্যামোনিয়া গ্যাসকে পাস করাই, এর মধ্যে যদি যায় অ্যামোনিয়া গ্যাসটা যদি এগিয়ে যায়, তাহলে অ্যামোনিয়ার কী ঘটে, অবশ্যই এখানে 700 ডিগ্রি টেম্পারেচার উষ্ণ করা হয়, 700 ডিগ্রি টেম্পারেচার উষ্ণ করা। এটা হচ্ছে প্ল্যাটিনামের তারজালি, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে, এড়িয়ে যাচ্ছে। তাহলে অ্যামোনিয়ার জারণ ঘটে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটাই দেখি। আমি যেটা বলছিলাম যে অ্যামোনিয়া, আচ্ছা ওর সঙ্গে অক্সিজেনের মিক্সচার নিতে হয়। এটা আমি বলতে ভুলে গেছিলাম, মেনশন করতে ভুলে গেছিলাম যে অ্যামোনিয়ার অক্সিজেন গ্যাসের মিশ্রণটাকে ওই প্ল্যাটিনাম তারজালির মধ্যে পাঠানো হয়। তাহলে প্ল্যাটিনাম এখানে তারজালির মধ্যে পাঠাচ্ছি, কত ডিগ্রি টেম্পারেচার উষ্ণতা, 700 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতা। যেটা উৎপন্ন হবে, এদের মধ্যে বিক্রিয়া ঘটে, এদের মধ্যে বিক্রিয়া ঘটে উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড এবং জল। এখানে প্ল্যাটিনামটা আগে যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে এখানে অনুঘটকের কাজ করছে কে, প্ল্যাটিনাম প্লাস এর বেগটা বৃদ্ধি করছে, যেটাও একটা অনুঘটকের একটা স্বাভাবিক ধর্ম হয় আর কি। তো অ্যামোনিয়া আর অক্সিজেন গ্যাসের মিশ্রণটা পাঠালাম প্ল্যাটিনাম তরিদারের মধ্যে দিয়ে, প্ল্যাটিনাম তেরাজারের মধ্যে দিয়ে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো আর জল উৎপন্ন হলো। এটা ব্যালেন্স নয়, ব্যালেন্স করে নিতে হবে। তো এটা তোমরা দেখো বই ব্যালেন্স করা আছে, আমি এখানে আর কমপ্লিকেশনে যাচ্ছি না। এটা গেল আমার অনুঘটক উপস্থিতি জারণ। আর নেক্সট যেটা মোর ভাইটাল পয়েন্ট, সেটা ধাতব হাইড্রোক্সাইডের অধক্ষেপণ বিক্রিয়া। ধাতব হাইড্রোক্সাইডের অধক্ষেপণ বিক্রিয়া এটা একটু আলোচনা করে নিই। ধাতব হাইড্রোক্সাইডের অধক্ষেপণ বিক্রিয়া। যে কোনোটা ধাতুর যদি হাইড্রোক্সাইড না হয়, তার সাথে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, আমি বলতে চাইছি ধরে নিচ্ছি অ্যালুমিনিয়ামের কথা ভাবি। অ্যালুমিনিয়াম আমি যদি এর ক্লোরাইড নিই, কোনো একটা ধাতব ক্লোরাইডের সঙ্গে, ধাতব ক্লোরাইড মেনশন করি, ধাতব ক্লোরাইড, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা ধাতব ক্লোরাইড এর সাথে আমি যদি বিক্রিয়া করাই কার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে আমার ধাতব হাইড্রোক্সাইড, ধাতব
হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড। ধাতব ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। মানে AlCl3 এর সঙ্গে যদি আমি NH4OH নিই, তাহলে আমার উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম OH হোল 3। OH হোল 3 হচ্ছে কেন? এগুলো তোমার সিম্পল মানে সিম্পল একটা ব্যাপার, এগুলো নিশ্চয়ই এরকম কোশ্চেন আর মনে না আসার কথা। অলরেডি যদি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো তাহলে এই জিনিসগুলো আর কোনো কমপ্লিকেশন থাকবে না। অ্যালুমিনিয়াম সাধারণত +3তে হয়, বলে দিচ্ছি, অ্যালুমিনিয়াম +3তে হয়, আর ক্লোরিন হয় -1-এ। ঠিক, এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা একটা মাইনাস আছে, ঠিক, এটা একটা মাইনাস আছে, তাহলে এখানে যাবে 1 আর এখানে যাবে 3, এগুলো মুছে দিচ্ছি, তাহলে হয়ে যাবে AlCl3। একই রকমভাবে অ্যালুমিনিয়ামে যদি 3+ হয় আর OH মাইনাসের -1 হয়, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে যদি করি তাহলে 3 এখানে যাবে, মানে 3 এখানে যাবে আর কি, পুরোটার সঙ্গে 3 যাবে আর এখানে 1 যাবে, তাহলে হয়ে যাবে AlOH হোল 3। এগুলো 7-8 শেখানো জিনিস, আশা করি তোমরা সব জানো এগুলো। তো কী হচ্ছে, এখানে একটা ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে যার অধঃক্ষেপণ করবে, যে নিচে থিতিয়ে পড়বে। ঠিক, এবার কী রঙের হবে না হবে সেটা সম্পর্কে আমরা ইন্টারেস্টেড নই, আমরা দরকার আমার অধঃক্ষেপ পড়ছে কি পড়ছে না। যদি পড়ে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দ্রবণ। এবার AlCl3, এবার আমি যদি ফেরিক ক্লোরাইড নিই FeCl3, মানে আয়রনের একটা ক্লোরাইড, ওর সাথে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে আমার FeOH হোল 3। আবার বলছি, এটা অধঃক্ষেপণ করবে, যেটা অধঃক্ষেপণ চিহ্ন হচ্ছে নিচে, এটা অধঃক্ষেপণ করবে নিচে দিক চিহ্ন। এবার কী রঙের অধঃক্ষেপণ করবে সেটা আমরা এখানে আপাতত জানার চেষ্টা করব না, সেটা হয়তো তোমাদের বই মেনশন থাকবে, জেনে নিও। সেখানে খুব ভালোভাবে অনেক কিছু আছে জিনিসগুলো যেগুলো হয়তো আমার বলা হয় না, সেগুলো তোমরা বইয়ে অবশ্যই পেয়ে যাবে, এবং ভিডিওগুলো দেখার পরে তোমাদের কোনো অসুবিধা হবে না, সেটা আমি বলে দিতে পারি। তো এটা হচ্ছে আমার ধাতব হাইড্রোক্সাইড অধঃক্ষেপণ, অর্থাৎ আমি যেটা করছি একটা ধাতব ক্লোরাইড নিচ্ছি, সেটার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH বিক্রিয়া করাচ্ছি, এটা ধাতব হাইড্রোক্সাইডের অধঃক্ষেপণ উৎপন্ন হচ্ছে। তো আজ আমরা অ্যামোনিয়া সম্পর্কে জানলাম, কীভাবে তার প্রস্তুতি করা হয় ল্যাবরেটরিতে, তার কী কী ধর্ম রয়েছে, ভৌত রাসায়নিক ধর্ম, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করলাম। তো পরের ভিডিওতে আমি নেসলার বিকারক সম্পর্কে একটা আলোচনা করব। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।